বিজিবির বাধায় জয়পুরহাটের পাঁচ বেবির পূর্ব উৎসনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারেনি ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। মঙ্গলবার ভোরে বিএসএফ বেড়া দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী বিজিবিকে খবর দেয়। আমার মনে হয় সীমান্তের সমস্যা থাকা উচিত। এতে জাতীয় ঐক্য গড়ে উঠবে, দেশপ্রেম ভালো মতো থাকবে। এন্টি ইন্ডিয়ান বা ভারতের আধিপত্য থেকে মুক্ত হওয়ার জন্য এই সীমান্ত সংঘর্ষ থাকা উচিত। সীমান্তে যে যুদ্ধ পরিস্থিতি, সীমান্তে যুদ্ধ পরিস্থিতির আসলে কেন ঘটলো? এবার বিজিবি নতুন তথ্য ফাঁস করতেছে। সীমান্তে উত্তেজনা নাকি বহিরাগতরা করেছে। বহিরাগতরা কারা? পে দর্শক, আমরা একটা নিউজ দেখবো, পাশাপাশি সীমান্তের এই অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুনবো। দিনকে দিন আহ আমি বলবো যে খুব খারাপের দিকে যাচ্ছে। এটির ভবিষ্যৎ কি, কেন ভারত এমন করছে সেটি যেমন জানার চেষ্টা করবো আমাদের অতিথিদের কাছ থেকে। পাশাপাশি আপনারা জানেন যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যত দ্রুত সম্ভব নির্বাচন চাচ্ছে। তাদের নির্বাচনে এই তাড়াহুড়োটা আসলে কি আহ আহ, ভাবে আমাদের রাজনীতিতে প্রভাব রাখবে ভবিষ্যতে, সেটি বুঝবার চেষ্টা করবো। সরকারের সংস্কার করার বিষয়টি সবচেয়ে বেশি মুখ্য বিষয়। আমরা জানি যে সরকার চাচ্ছে বড় বড় বিষয়গুলোকে সংস্কার করে এরপরে নির্বাচনের দিকে যেতে। সেই সংস্কারের কতটুকু অগ্রগতি হলো সে বিষয়ে আমরা কথা বলবো। পাশাপাশি জনগণ আসলে কোন দিকে যাবে, চতুর্মুখী এই টানার মধ্যে আসলে জনগণের অবস্থান কোথায়, জনগণ যেই পরিবর্তনের জন্য যুদ্ধ করেছে 2024, সেই যুদ্ধের যে প্রত্যাশা ছিল সেটির সাথে কি জনগণ আসলেই আদতে তাদের ইচ্ছার প্রতিপালন করবে কিনা, এ নিয়ে বড় ধরনের দুশ্চিন্তা তো জনগণের রয়েছে। এসব নিয়ে মোটা দাগে আমরা আলোচনা করবো। আমাদের সাথে রয়েছেন জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং চেয়ারপারসনের উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রয়েছেন জনাব লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, বীর প্রতীক, তিনিও একজন মুক্তিযোদ্ধা। পাশাপাশি তিনি শেখ হাসিনার আমলের অনেক আহ বিভিন্ন ভাবে তিনি নির্যাতনের শিকার হয়েছে। সবচেয়ে বেশি জনপ্রিয় যে বিষয়টি ছিল তার ব্যাপারে, তিনি বহুবার গুম হয়েছিলেন শেখ হাসিনার শাসনের আমলে, এবং তার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সেই আলোকে তিনি এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছেন শেখ হাসিনার বিভিন্ন তার রিজিমে বিভিন্ন ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে। আমরা দুজনের কাছ থেকে আরো অন্যান্য বিষয় নিয়ে তো কথা শুনবোই। প্রিয় দর্শক, শুরু করতে চাই জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার কাছ থেকে। জনাব ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে যতগুলি সমস্যার কথা আমি বললাম এতক্ষণ, এগুলির সবকিছুই সমাধান হবে যদি দ্রুত নির্বাচন দেয়া হয়। অর্থনৈতিক সমাধান থেকে শুরু করে, এবং আহ তিনি বলেছেন যে নির্বাচন হলেই সব সংকট কেটে যাবে। আসলে কি তাই? নির্বাচন সরকার তো শেখ হাসিনাও ছিল, তার আমলে তো সবচেয়ে বেশি সংকট তৈরি হয়েছে, এবং নির্বাচনী সরকারের মাধ্যমেই গত 53 বছর আমরা দেখেছি সংকটগুলি ঘনীভূত হতে 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 শেষ পর্যন্ত আমরা শেখ হাসিনার আমলও দেখলাম, শেষ পর্যন্ত আমরা 2024-এর জুলাই আগস্টে দেখলাম। কিন্তু জনগণ আর আস্থা বিশ্বাস রাখতে পারছে না নির্বাচিত সরকারের উপর। কারণ তারা চায় যে অনেক গুরুত্বপূর্ণ বেসিক যে বিষয়গুলো রয়েছে এগুলোর উপর একটা বড় ধরনের সংস্কার না হলে এদেশের আর কোনো পরিবর্তন হবে না। যে কারণে রক্ত দেওয়া হয়েছে, সেই রক্তের বিনিময়ে আসলে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে না। আপনার কাছ থেকে এটা শুনতে চাই। ভারতের বিষয়টা তো বলবেন, এটা দিয়ে আপনার কাছে শুরু করতে জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, প্লিজ একটু আনমিউট করবেন, আনমিউট করবেন। আর তাছাড়া একটা বড় একটা বিষয় তো রয়েছে, প্রশ্ন রয়েছে যে শুধুমাত্র কি নির্বাচনের জন্যই এই যুদ্ধ হয়েছে, এই প্রশ্ন তো রয়েছেই। জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে আমার সালাম, আসসালাম আলাইকুম। অনেক দিন পরে আপনার সাথে আমার কথা হচ্ছে, আপনার এই চ্যানেলে কথা হচ্ছে। যদিও এই চ্যানেল শেখ হাসিনার যে স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ কথা বলে যাচ্ছে, আমরাও তার মাধ্যমে, আপনার মাধ্যমে কথা বলেছি। আপনার এই প্রশ্ন যেটা হয়েছে সেটা আমার এই উত্তর দিতে গেলে এই একটু পরেই দেখবেন আমার নামে 10,000 বকাবকি হবে, কারণ এই দেশে এখন বকাবকি চলছে, এবং এমন লোকজন বকাবকি করে প্রত্যেককেই কিন্তু আমি চিনি। এরা কারা? এদের দাড়ি দেখলে আমি চিনি ওই যে বাচ্চা ছেলেগুলো কোন শ্রেণীর দাড়ি রাখলে কোন দলকে করে। এদের কথা বলার স্টাইল দেখলে আমি চিনি। আমি যে আপনি যে অপ্রিয় কথাগুলো জিজ্ঞাসা করেছেন, এই কথাগুলোর উত্তর দিতে গেলে এখনই আমার বাপদাদার নামে, 14 গোষ্ঠীর নামে বকাবকি শুরু হবে।
এবং আমার নামে একদম দুজকে গেলে যে আমি অনন্তকাল দুজকের আগুনে জ্বলবো, এইসব কথা বলা শুরু হবে। আপনাকে একটা কথা বলি, নির্বাচিত সরকার যদি ভালো কিছু 53 বছর না করে, তাইলে আগামী 53 বছর আমিও আপনার সাথে একমত যে এটা অনির্বাচিত সরকার থাকুক। এই ব্যাপারে যদি আপনি মনে করেন অনির্বাচিত সরকার থাকলে ভালো হবে, আমি এটা অস্বীকার করব না। কিন্তু আমার কেন জানি মনে হয় আপনি কতদিন অনির্বাচিত সরকার রাখতে চান আপনারা? এই যে শুরু হইছে অনন্তকাল অনির্বাচিত সরকার থাকবেন, এত পাতা এই সরকার মেলাইছে, একটা পাতা শেষ করতে 5 বছর লাগলে আমার ধারণা হলে 100 বছর লাগবে, এবং কিয়ামত পর্যন্ত লাগতে পারে তাদের সংস্কারে। আমি তাদের সংস্কারের দায়িত্ব সম্পর্কেই প্রথম প্রশ্ন তুলব। তারা যে সংস্কারগুলো করছে, এই সংস্কারগুলো দায়িত্ব তাদেরকে কে দিয়েছে? কারণ এই দেশের মালিক হলো জনগণ। যদি সংবিধান সংশোধন করতে হয়, দুইটা পথ আছে। একটা পথ হলো সমস্ত রাজনৈতিক দল একসাথে বসবে, ঐক্যমতে অনেক কিছু সংস্কার করতে পারে, তবে বলতে হবে ভবিষ্যতে আমরা যারা যারা ক্ষমতায় এই পার্লামেন্টে যাব, আমরা সবাই মিলে এই সংশোধনীগুলো পাশ করে দিব। এটা হলো একটা। আরেকটা পথ হইলো যে না, কোনো ধরনের ইলেকশনটা হবে গণপরিষদ অথবা সংবিধান সংশোধনের ইলেকশন। তখন প্রত্যেকটা রাজনৈতিক দল পাবলিকের কাছে যাবে, জনগণের কাছে যাবে, যারা এই দেশের মালিক। সেই মালিকেরা সিদ্ধান্ত দিবে কোন সংশোধনী তারা সংবিধানে চায়। তখন যারা বেশি ভোট পাবে সংবিধানের নিয়ম অনুযায়ী, তারা তাদের মতো করে সেই সংবিধান সংশোধন করবে। কিন্তু এইখানে এখন যেটা শুরু হয়েছে, এইটা আমার কাছে মনে হয় একটা নিষ্ঠুর প্রতারণা জাতির সঙ্গে শুরু হয়েছে, একটা নিষ্ঠুর প্রতারণা। এই যে বাংলাদেশের নাম বদলায় ফেলা, এত সাহস! এরা কারা? বাংলাদেশের নাম বদলায় ফেলা, 4টা মূল নীতি ছিল বাংলাদেশের, 4টার মধ্যে 3টাই বদলায় ফেলা। এই দায়িত্ব এদেরকে কে দিয়েছে? এখন আবার শুনতাছি তারা বাংলাদেশটাকে 4 ভাগে ভাগ করে প্রদেশ করবে ইত্যাদি। এই যে বেসিক জিনিসগুলো, একদম একটা দেশের সমস্ত সংবিধানের সবকিছু পরিবর্তন, একটা দেশের মূলনীতি সব পরিবর্তন করে একদল লোক যারা মেম্বার ইলেকশনে দাঁড়াইলে পাশ করবে না। আমি এটা বললাম, ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশনে দাঁড়াইলে তারা পাশ করবে না। তাদের মা বাবাও জানে না তারা পলিটিক্স করে কি করে না। যাকে সংবিধান সংশোধনী করার জন্য প্রধান ব্যক্তি করা হয়েছে, তিনি 40 বছর দেশে ছিলেন না, উনি একটা বিদেশের নাগরিক। উনার মনোবৃত্তি আমরা আগেই জানতাম, উনি বলেছিলেন সংবিধান ছিঁড়ে ফেলে দিবে। এখন দেখা যাচ্ছে এই অবস্থাটা দাঁড়াচ্ছে। এই অবস্থা দাঁড়ানোর ফলে এমন একটা জটিল এবং কঠিন পথে বাংলাদেশ যাচ্ছে। আপনি বলতেছেন খুব দ্রুত ইলেকশন, দ্রুত কেমনে হইল? আগস্ট মাসে সরকার এসেছে 8 তারিখ, আর বিএনপি ইলেকশন চাচ্ছে আগামী জুলাই আগস্টে। 1 বছরে একটা সরকার একটা ইলেকশন দিতে পারে না। এটা খুব তাড়াতাড়ি হইল। তাহলে তত্ত্বাবধায়ক সরকার যে 3 মাসে ইলেকশন করে বা করছে 4টা ইলেকশন, এটা কিভাবে করলো? জনাব ফজলুর রহমান, তত্ত্বাবধায়ক সরকার বা স্বাভাবিক সময়কার যেসব নির্বাচনগুলি হতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগের সময়ে, সেগুলি একটা হুম। এক স্বাভাবিক সময় ছিল। কিন্তু এই সরকারটা একটা অস্বাভাবিক সময়ের মাধ্যমে এসছে, একটা রক্তাক্ত অধ্যায়ের মাধ্যমে এসছে। সে বা পৃথিবীর ইতিহাসে এরকম মানে রাজনৈতিক কিলিং হয়নি যে একটি অধ্যায় আমরা দেখেছি 2024-এর জুলাই আগস্টে। সেরকম একটা সময়ের পর যে এই সরকারটি এসছে, তারা মনে করে বা জনগণ অনেক অংশ মনে করে যে সারা কেমনে বাংলাদেশে জনগণ কেমনে হলো? এই যে জনগণ জনগণ করতেছেন, জনগণটা কিভাবে আমি পাবো? এবং জনগণই জনগণটা তাদেরকে কিভাবে ম্যান্ডেটটা পাবো দিয়েছে। দয়া করে বলেন। জনগণ যে জনগণ বলতেছেন, জনগণ চাইতেছে স্থানীয় সরকার, জনগণ চাইতেছে অনন্তকাল তারা। এই জনগণটা আমি কিভাবে বুঝবো যতক্ষণ পর্যন্ত জনগণ তাদের রায় না দিবে? এটা কেমনে বুঝবো?
হুম। এইটা তো হাসিনার চেয়েও ফেসিস্ট কথা হচ্ছে। জনগণ তো হাসিনাও বলতো জনগণ তার সাথে আছে, জনগণ আইয়ুব খান ইহিয়া খান টিক্কা খানও বলতো, এরশাদও বলতো জনগণ তার সাথে। জনগণটা বুঝবেন কি করে যদি একটা ইলেকশন না হয়? আগে তাইলে হোক, এইটাই আগে হোক, যে 1 বছরের মধ্যে একটা ইলেকশন দেন, 25 সনের মধ্যে দিয়ে দেখেন তো জনগণ কার সাথে আছে। আপনারাও যারা জনগণ জনগণ করেন তারা ইলেকশনে আসেন দেখি। এখন আপনারা ওই সংস্কারের কথা বইলা শুধু কিন্তু কিন্তু মানুষ তো মনে করে জনগণের কথা তো শেখ হাসিনাও বলতো, কিন্তু শেখ হাসিনা তো আসলে জনগণের ভোটে তো আসলে তেমন ভাবে নির্বাচিত হয়নি, যেখানে তো এরকম একটা কোনটা। রক্তাক্ত থেকে দেখেছেন। মানে আপনি বলছেন জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণ বলে দিবে যে আসলে কারা ম্যান্ডেট পেয়েছে, জনগণের ম্যান্ডেট আছে কি নাই। কিন্তু শেখ হাসিনা তো জনগণের ম্যান্ডেট নিয়েই ছিল বলে সবসময় বলতো, সুতরাং জনগণের ম্যান্ডেট নিয়ে তো বিতর্ক রয়েছে। কিন্তু এই বিতর্কটা অবসান করবার জন্য মনে হয়, মানুষ মনে করে যে একটা বড় ধরনের সংস্কার প্রয়োজন, যে সংস্কারের কি পর সংস্কার নির্বাচনের আপনি ব্যবস্থা বলেন? থেকে। সংস্কার তো অনন্তকাল চলবে। হুম। গুহা থেকে মানুষ মৃত্যু কিয়ামত পর্যন্ত পৃথিবী সংস্কার চলবে, দেশ সংস্কার চলবে, সমাজ সংস্কার। এই সংস্কারটা কি বলতে, এটা তো একটা ব্যাক টার্ম সংস্কার, ব্যাক টার্ম, ইটস এ ব্যাক টার্ম। এটা তো একটা অনির্দিষ্টকালের কথা বলতেছেন, ক্ষমতায় লাভে এবং লোভে থাকার জন্য, হাসিনার মতোই। এটা তো শেখ হাসিনাও এইসব কথা বলছে। আপনি তো হুম। অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে চান বিনা কারণে। হুম। কি হুম। কারণ আপনাদেরকে কে বলছে যে সংবিধান বদলায় সবকিছু শেষ করে দেও, সবকিছু ফেলে দেও? কে বলছে আপনাদেরকে? কে দায়িত্ব দিছে? এটা যদি পাস না হয় পার্লামেন্টে, তারপরে জোর করে থাকবেন আপনারা? এটা আপনিই বলেন। এটা তারা যে এই যে সংশোধনটা করতেছে, পাস হবে কি করে? তারা বললেই পাস হয়ে যাবে, নাকি এটা পার্লামেন্টে এটা এন্ডোর্স হইতে হবে? এই কথাটা আগে বলেন আপনি। হ্যাঁ, সেটাই মানুষ মনে করে যে এই সংস্কারগুলো করবার পর কিসের পর। মানুষ? মানুষ কোয়েন না, নিজেরা বলেন মানুষ কোয়েন না। মানুষ আচ্ছা। আপনাদের পক্ষে না। হুম। মানুষ আমার পক্ষেও না। মানুষ আগে সিদ্ধান্ত দিবে কার পক্ষে। আমি তো এই কথাটাই বলতেছি, ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা বলতেছে, তারেক রহমান, বিএনপি, সমস্ত রাজনৈতিক দল এই কথাটা বলতেছে। শুধু তাহলে শুধু বর্তমান সরকারকে আপনি কিভাবে দেখেন, কাদের ম্যান্ডেটে আছে, আর বর্তমান সরকারকে আপনি এই মুহূর্তে কি ধরনের সরকার হিসেবে আপনি আপনি দেখতে চান বা আপনি মনে করেন? এই বর্তমান সরকার, আমরা যারা আন্দোলন সংগ্রাম করছিলাম, উচিত ছিল একটা জাতীয় সরকার হওয়া প্রত্যেক দল নিয়ে। কিন্তু আমরা তখন মনে করছিলাম ইউনূস সাহেবের নামটা আসার পরে উনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ, বাঙালির একজন শ্রেষ্ঠ সন্তান। উনার মাধ্যমে আমরা একটা ন্যায় বিচার পাবো, একটা সঠিক সরকার চলবে এবং একটা পর্যায়ে গিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা আসবে। কিন্তু ইউনূস সাহেবকে ঘেরাও করে আজকে যারা আসছে, এটা একটা এনজিও সরকার হয়ে বসছে এবং এটা অন্য ধরনের একটা সরকার। তারা মুখে বলে এক, মনে তাদের অন্য কিছু। তারা আন্দোলনের আগে বলছে যা কথা, এখন যা করতেছে সেই কথা তারা বলে না। তাদেরকে এখন অনেক জনগণ বলতে শুরু করছে। আপনি কে জনগণ বলেন, আপনি বলবেন এটা সঠিক সরকার, কিন্তু জনগণ মনে করে এটা মুনাফেক সরকার। এটা যে কথা বলে ক্ষমতায় বসছে সেই কাজ তারা করতেছে না। তারা অনন্তকাল ক্ষমতায় থাকার জন্য একটা জটিলতা সৃষ্টি করতেছে এই দেশে। এইটা মানুষ, আমি আপনিও জনগণ বলবেন, আমিও জনগণ বলবো, কিন্তু ফাইনালে আসতে হবে জনগণ কাকে নির্বাচিত করে একটা নির্বাচনের মাধ্যমে কাকে দায়িত্ব দেয়, সেটা হবে জনগণ। আপনিও জনগণ বললেন, হুম। আমার পক্ষে জনগণ, আমিও জনগণ বলবো। এর জন্য তো একটা ভোট হওয়া দরকার। এই কারণে না, আমি বলছি সমস্যা সেটাই ফখরুল তো, ইসলাম। ভোট তো শেখ হাসিনার আমলেও হতো। সমস্যা তো কোনটা? ওইখানে। ভোট তো শেখ হাসিনার আমলে হতো এবং শেখ হাসিনাও বলতো আমরা না না, জনগণের এখন তো ভোটে এখন তো নির্বাচিত। এটা তত্ত্বাবধায়ক, এটা তো একটা ইন্টিরিম গভর্নমেন্ট, এটা একটা ফেয়ার ইলেকশন এটাই নেবে, সেই বলছি, ফেয়ার এই ফেয়ার ইলেকশন। ইলেকশনটা করবার জন্য যে সংস্কার প্রয়োজন, মানে শেখ হাসিনার আমলের যে ভোটের কোনো মাধ্যমে সংস্কার প্রয়োজন নাই। নির্বাচন কমিশন হয়েছে, কোনো সংস্কার প্রয়োজন নাই। 6 মাসে যথেষ্ট সংস্কার হইতে পারে। জনাব ফজলুর রহমান, আহ, আহ, তার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, তিনি এখনই হয়তো যুক্ত হবেন। প্রিয় দর্শক, খুব চমৎকার আলোচনা হচ্ছে, আমার কাছে মনে হয় আমরা অনেকগুলি বিষয়ে জানতে পারবো। জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি কথা বলছিলেন, এরপর আমরা আমরা জনাব লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের কাছেও যাব। তার কাছ থেকে হয়তো একই বিষয় নিয়ে ভিন্ন মত থাকতে পারে, তার কাছে যাব। তবে এর আগে আমি আর কিছু প্রশ্নের উত্তর জানবার জন্য বসে আছি জনাব অ্যাডভোকেট ফজলুর রহমানের কাছ থেকে। তিনি বিচ্ছিন্ন হয়ে গেছে, তার সংযোগটি এখনই যুক্ত হবে। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিকে শেয়ার করবেন এবং আমি চেষ্টা করব আপনাদের পক্ষ থেকেও কিছু প্রশ্ন নেওয়ার জন্য। আজকে আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, আপনারা ইউটিউবের কমেন্ট বক্সের দিকে লক্ষ্য রাখবেন। আমি একটু পর আমাদের দুজনের কথা শোনার পর আমি আপনাদেরকে যুক্ত করবার চেষ্টা করব।
হয়তো দু একজনকে আমি যুক্ত করার চেষ্টা করবো। আমি অপেক্ষা করছি জনাব ফজলুর রহমান হবেন, এখনই যুক্ত হয়েছে। জি জনাব ফজলুর, আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন, এখন আবার ঠিক হয়েছে, প্লিজ। আমি আমি যে কথাটা বলতে চাই, আপনিও বলবেন জনগণ, আমিও বলবো জনগণ। সেই জনগণটা নির্ধারিত হবে একটা ভোটের মাধ্যমে, কারা জনগণ এবং কার পক্ষে জনগণ। আমার কথাটা হলো এইটা, এইটা চাইলেই আপনারা খারাপ মানুষ বলবেন, আমাদেরকে বাজে কথা বলবেন, বাজে করবেন। তাইলে আমি যদি আপনারা বলি যে আপনারা ক্ষমতা হাইজ্যাক করছেন এবং হাইজ্যাক করে চিরদিন থাকতে চান, এটা কি বলবেন আপনারা? এটার উত্তরটা কি? আপনারা এই দেশে তো ক্ষমতাকে হাইজ্যাক করতে চান আপনারা। আপনাদের কি কি প্রজ্ঞা? এই যে এই দেশে জিনিসপত্রের দাম বাড়ছে, আগুনের মতো দাম বাড়ছে, আইন শৃঙ্খলা একটু জানতে চাই পরিস্থিতি। আপনার কাছে কেন মনে হচ্ছে কেউ ক্ষমতা হাইজ্যাক করার চেষ্টা করছে, কোন কারণে মনে হচ্ছে? এবং আপনি বললেন কেউ কেউ আপনাকে গালাগালিও করছে, সেটাকেও আপনি কেন মনে করছেন? আপনারা কি একটা চাপ অনুভব করছেন? আপনাদের মধ্যে কোন একটা ভীতি আছে? কারণ ওদিকে আবার ভারতও ভীতি, ভয় দেখাচ্ছে। ভারতের বিষয়টা মানুষ মনে করে যে যে নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকার যদি আসতো এই আন্দোলনের পর, তাহলে এগুলিকে হ্যান্ডেল করতে পারতো না ইউনূস সরকার যেভাবে হ্যান্ডেল করছে। এদিকে আপনি মনে করেন না? জিনিস সব কিছুই হ্যান্ডেলিং করতে পারতেছে না, দেশ আল্লাহ চালাইতেছে, এটা দেশ চলছে না। এইগুলা এইগুলা কইয়া অনর্থক বিভ্রান্তি সৃষ্টি করে একটা মানে অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা চলছে। ইউনূস সব কিছুই করতে পারতেছে না এই দেশে। ইউনূস সাহেবের সরকার, ইউনূস সাহেব মানে ইউনূস সাহেবের সরকার কিছুই করতে পারতেছে না। একটা নির্বাচিত সরকার যত খারাপই বলেন এর চেয়ে ভালো চালাবে, যে কোনো নির্বাচিত সরকার এর চেয়ে ভালো চালাবে, এটা আমি মনে করি। সেই কারণে ফখরুল ইসলাম আলমগীরকে একদম এক সময় মাথায় তুলে রাখতেন, খুব ভালো মানুষ ছিল। এখন সে একদম এত শয়তান হয়ে গেল যে তাকে দুজকে অনন্তকাল জ্বলতে হবে, এই ধরনের স্টেটমেন্ট ফেসবুকে আমি দেখছি। এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার পরটা কি? পরটা হলো জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া, এবং সেই জনগণের মতামতটা আসতে পারে তো প্রসেস অফ ভোট। সেই কারণে আমরা বলছি যে 1 বছর পরে হলো একটা, 1 বছরে যে ইলেকশন দিতে পারবে না, সে 5 বছরের ইলেকশন দিতে চায় না, সে ক্ষমতায় আঁকড়ে ধরে থাকতে চায়। আমার কথা হলো এই জায়গাতে, কাজে আমরা ইলেকশনটা চাচ্ছি। ইলেকশনটাই আপনি মনে করছেন যে একমাত্র সমাধানের পথ নয়, এবং একমাত্র জনগণের? বলছি না আমি, হুম। এটা ইলেকশনটাই একমাত্র কিন্তু সমাধানের কিন্তু পথ আমি ফখরুল বলছি। আলমগীর তো সেটাই বলছে যে নির্বাচন দিলে সব সংকট কেটে যাবে। এই যে আজকে কোনটা? তিনি জনাব ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজকে হ্যাঁ, বলেছেন নির্বাচন হলেই সব সংকট কেটে যাবে। কোনটা? হ্যাঁ, তাহলে সংকট তো কাটবে। এই যে হুম, আজকের যে সংকট গুলো আছে, এই সংকট গুলো কেটে যাবে, মানে কিন্তু ভারতের সাথে নির্বাচন। যে সকল সীমান্তে এখন মারামারি চলছে সেটিও কেটে যাবে। ভারতের সাথে যে কোনটা একটা কোনটা? ভারতের সাথে যে একটা বড় বর্তমানে কনফ্লিক্ট রয়েছে, এগুলিও কেটে যাবে মনে করছেন। এবং পাশাপাশি বাজারের যে অবস্থা সেটিও কেটে যাবে, অর্থনৈতিক যে অবস্থা সেগুলি কেটে যাবে, সবকিছুই কেটে যাবে। আপনি মনে করেন যে যদি অর্থনৈতিক একটা অবস্থা কি কেটে যাওয়া আজকে তৃতীয় বিশ্বের এই দেশটাতে, এটা একটা সময়ের ব্যাপার। কিন্তু নির্বাচিত সরকার হলে পৃথিবীর সমস্ত সরকারের সাথে এর চেয়ে ভালো সম্পর্ক হবে। সেটা ভারত বলে বলছি না, সব সরকারের সঙ্গে এর চেয়ে ভালো সম্পর্ক হবে নির্বাচিত সরকার হলে। কারণ পৃথিবীর লোকজন মনে করবে দে আর ইলেক্টেড বাই দ্য পিপল অফ দি কান্ট্রি। এখন তো তাদেরকে মনে দে আর নো বডি অফ দ্য কান্ট্রি, এবং এটা আস্তে আস্তে এই দিকেই যাচ্ছে। কাজে নির্বাচিত সরকার হলে সমস্ত পৃথিবী আমাদেরকে সম্মান দেখাবে, সেই কারণে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে, Right. জি, আর আমি একটা আলাদা একটা ইজ্জত হবে। এ পর্যায়ে শেষ একটা প্রশ্ন করছি যে জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম বলছে যে যে তারাও একটা যৌক্তিক সময় দিতে চায়। সেই যৌক্তিক সময়টা আপনি মনে করছেন 6 মাসের বেশি হওয়া উচিত না, কারণ 3 মাসে যেখানে আগে নির্বাচন হয়ে যাবে, এখন কেন 6 মাস, 3 মাসের 6 মাস বেশি? কেন? আমি তো 1 বছর বলছি, আপনি 6 মাস এক- বলছেন কেন? আগামী আগস্ট মাসে ইলেকশনে তো 1 বছর হয় নাকি? হিসাবটা আমি আচ্ছা, ভুল এক বললাম? বছর, এক বছর, রাইট। এটাকে আপনি মনে এক করছেন এক বছর বছর? আমি আরো 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 4 মাস দিলাম, কত হইলো? 1.5 বছর, হুম। মানে 25 সন টোটালটাই দিলাম। আমার কথাটা বুঝেন। আর হুম। জামাতে, হ্যাঁ, জামাতে ইসলাম কি বললো সেটা জামাতে ইসলামের নিজেদের দলের ব্যাপার। আমি হুম। আমার দলের কথাটা বললাম। হুম। জামাত ইসলাম কি বললো সেটা তাদের মতো করে তারা বলবে, এটা তাদের ব্যাপার। আমার হ্যাঁ। কথাটা আমি বুঝাইতে পারতেছি। আমি জামাত ইসলাম কি বললো সেটা নিয়ে তারা তাদের সিদ্ধান্ত দিবে। আমরা আমাদের মতামতটা প্লেস করলাম যে 1 বছর না, ষোলো হুম। মাসের মধ্যে 20 মাসের মধ্যে একটা ইলেকশন করে। সেটাও পারবে না, তার তাতে মানে বোঝা গেল মানে যে আপনি ডাল 20 মাস মে কুছ হলো, কালা হে। 20 মাস গেল আপনি আপত্তি মনে করছেন না, তবে 20 মাসে বা
2 বছরের কাছাকাছি কিন্তু সময়টাকে আপনি আপনার এটি এখনই ঘোষণা করতে হবে যে ইলেকশনটা অত তারিখে হবে এবং এটার রোড ম্যাপ হইলো এই। আচ্ছা। এটা আপনি কইবেন একরকম, আপনার কর্মচারী একজন পিআরও কইব আর এক রকম, ওই বাচ্চা ছেলে পেলেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা কইব আর এক রকম। এইটা নির্বাচন নিয়ে তো কোনো নির্দিষ্ট কথাই হচ্ছে না। হুম। আপনি নির্দিষ্ট কথাটা বলেন কবে দিবেন এবং কিভাবে রোড ম্যাপ হবে, তাইলে যদি দল মনে করে যে 6 মাস বা 3 মাস সময় দিতে হবে দিবে। হুম। আপনারা যৌক্তিক কথাটা বলেন, আপনারা তো কেউ যৌক্তিক কথা বলেন না তো। রাইট, আপনার তো রাইট। মনের মধ্যে লুকায় কথা বলেন। আপনি একরকম বললে বাঁশের চেয়ে কঞ্চি দর, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি, আপনার পিআরও আর এক রকম বলে, প্রেস সেক্রেটারি আর এক রকম বলে, ওই আমাদের যে যারা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলে কি ইলেকশনই হবে না, হাসিনার বিচার না হবে, একে এক এক রকম বলে। কাজে আমরা তো নির্দিষ্ট ভাবে দেশের জনগণের বুঝতেও পারতেছে না ইলেকশনটা কবে হবে, এবং সবার মনে সন্দেহ হবে আছে এই সরকার ইলেকশন দিতে চায় না, কখনোই না। এবং তারা এত প্রলম্বিত করতে চায় যে 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 সময়টাকে চিন্তাই করতে পারি না, দেখাই যায় না। সুড়ঙ্গের ওই পাশে ইলেকশনের কোনো লাইট আছে এটা দেখা যাচ্ছে না। কিন্তু এই কারণে বারবার আমরা বলতেছি আপনাদের কথার মধ্যে ফাঁক এবং ফাঁকি আছে সরকারের কথার মধ্যে। জি। ইলেকশন কইলেই তাদের মুখ কালো হয়ে যায়, অ্যালার্জি হয়। কাজে হুম। আমরা মনে করতেছি যে ইলেকশনটা নির্দিষ্ট সময়ে, এইটুক সময় তাদের কি নির্দিষ্ট সময়, সেই সময়টা তারা ঘোষণা করুক। একদম স্পষ্ট। জনাব রুল ফজলুর রহমান, আপনার কাছে আমি আবারও আসছি। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আপনার কাছে যাচ্ছি। আসলে যৌক্তিকভাবে জনাব রুল ফজলুর রহমান বলেছে যে ইলেকশনটা চাচ্ছে, যেটা জনগণ এতদিন জনগণ ভোট দিতে পারেনি, প্রায় 17 বছর। সেই 17 বছর পর এখন জনগণ ভোট দিতে চাচ্ছে। ভোটের মাধ্যমেই জনগণ যাকে ভোট দিবে তারা আসবে, তারা এসে জনগণের ম্যান্ডেট নিয়ে যত ধরনের সংস্কার আছে, যত পরিবর্তন সবকিছু করবে। এর বাহিরে, এই সিম্পল এই কথাটির বাহিরে আর কোনো ধরনের কারণ রয়েছে কিনা এই সরকারকে আরো বেশি সময় দেওয়ার জন্য, যেটি নির্বাচনের বাহিরে গিয়েও আপনার বেশি সময় জুড়ে থাকা যৌক্তিক বলে মনে করেন? বিসমিল্লাহির রহিম। সাগর ভাই, আমি গর্বিত এখানে আসার জন্য। আমি জানি না এই বাংলাদেশ সরকার 53 বছর বা 70 সালের নির্বাচন থেকে অদ্যাবধি কোন নির্বাচনটা সুস্থ ছিল। এটা ছিল 70 সালে কম্পিটিশন ছিল কে কতটা ভোট দিছে। এরপরে নির্বাচনে বলতে পারেন প্রথম তত্ত্বাবধায়ক সরকার এরশাদের পরে গ্রহণযোগ্য নির্বাচন। আমাদের এমন পরিবেশ সৃষ্টি আমরা এখনো করতে পারি নাই যে সবাই স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে আসবে, ভোট দিবে। আমি তো মনে করি সংস্কার করা প্রয়োজন, বাট এত সময় নিয়ে সংস্কার করার প্রয়োজন প্রয়োজন নাই। আর সংস্কারটা দলের মধ্যে সব দলের রাজনৈতিক দলের প্রতিনিধি রাখলে আরো ভালো হইতো। কেন করে নাই আমি জানি না, তাই আজ বিতর্ক। ওখানে থাকতে পারতো সব দলের প্রতিনিধি, তারা মিলে বসে একটা গ্রহণযোগ্য একটা মাত্রায় আসতে পারতো। আর ফজলু ভাই শ্রদ্ধেয় একজন বৈশ্বিক নেতা, ভাইকে বলবো এই যে একটা সিস্টেম করে গেছে শেখ হাসিনা, বিশাল পরিমাণে সংসদ সংসদ মানে 111-এর পরে যে নির্বাচনটা হলো, যার জন্য সে মানে আপনার যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা পরিবর্তন করলো, এখন আদালতের মাধ্যমে আমরা করছি। ওনারা কি অতটা নিশ্চিত অত পরিমাণ ভোট পাবেন যে পরিবর্তন করতে পারবেন? পারবেন না। সুতরাং আমরা ঐক্যমত্যে বুঝতে হবে সকল রাজনৈতিক দলদের নিয়ে, নেতাদের নিয়ে বসে, যে ভাই আমরা এই জিনিস করতে চাই, জনগণ যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে, যাকে খুশি তাকে ভোট দিতে পারে। আমার মনে হয় এখানে অনেক কিছু সংস্কার করা প্রয়োজন আছে। একদিনে কেন নির্বাচন হবে? কেন 3 দিনে নির্বাচন হবে না? অর্থাৎ 3টা সপ্তাহে নির্বাচন হবে না? একদিনের জন্য তো এত পুলিশ জোগাড় করা সম্ভব না। সুতরাং যে আমি 3 ভাগে নির্বাচন করি, 3 সপ্তাহে নির্বাচন করি, পরিবেশ ভালো থাকবে, কারচুপি হবে না, সুষ্ঠু নির্বাচন হবে। আমি হুম। এটা ব্যক্তিগতভাবে মনে করি। সময় দিতে হবে, বাট এখানে রাজনৈতিক দলদেরকে সম্পৃক্ত করতে হবে, সকল সংস্কারকে। আর এত সময় লাগার কোনো কারণ নাই। আমি তো হোলি কোরআন লিখতেছি না, এত বড় বাইবেল। আমাদের হুম। জন্য সংবিধান, আবার সংবিধান করা হবে, দরকার আবার সংস্কার হবে। এনাদের এত সময় কেন নিচ্ছেন জানি না। আর যদি আলী রিয়াজ ভাই বিদেশি নাগরিক হন, আমার আপত্তি আছে। কেন উনি থাকবেন? হওয়া উচিত না। আমরা রাজনীতিবিদদের বসিয়া রাজনৈতিক পুরনো বিচারপতি নিয়ে বসে দেশে আসল সমস্যা কি, জনগণ কেন ভোট দিতে পারে না, জনগণ কেন উৎসাহ নেয় না, কেন প্রতিবাদ করতে পারে না যে আমার ভোট আমি দিতে পারি না, আরেকজন দিয়ে গেছে। এই মানসিকতা মাইন্ড সেট আপ চেঞ্জ করতে হবে, এবং ওই পরিবেশ সৃষ্টি করতে হবে, এবং ওই অপরাধ করলে দণ্ড আনতে হবে যারা দায়িত্ব পালন করবেন।
আর এই যে নির্বাচন কমিশন, এখানে অনেক সংস্কারের ব্যাপার আছে। সব আমলা কেন হবে? এই ছোট আমলা বড় আমলার দিকে তাকায় থাকে, রিপোর্ট কোনটা দিব? অনেক সংস্কার করার ব্যাপার আছে নির্বাচনের। নির্বাচনের তো মানদণ্ড, ওই যে লোক ডিসি থাকে সেই লোকই আবার রিটার্নিং অফিসার হয়। সুতরাং এখানে অনেক কিছু করার আছে, ওনাদেরই বলা উচিত। এটা সেট আপ পারমানেন্ট, সম্পূর্ণ আইসোলেটেড থাকবে, এর সাথে প্রশাসন চালানো যাবে না। আর আমলারা এখানে আসবে না। আপনি কেন স্কুলের টিচার, কেন ইঞ্জিনিয়ার হইতে পারবে না রিটার্নিং অফিসার? সব আমলা হইতে হবে কেন? তো আমি মনে করি ভাই এখানে অনেক সংস্কার করার আছে। আর সব সংস্কারই খুব অল্প সময়ের মধ্যে করা সম্ভব। আমি এটা খুবই বিতর্কে বাইরে থাকবে রাজনীতিবিদদের নিয়ে করলে। সকল দলের প্রতিনিধি থাকবে, একটা ওপেন ফোরাম থাকবে। এখন আলী রিয়াজ ভাই যেটা করতেছেন, টাইম দেন 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, এটা তো কথা হলো না। আতঙ্কের মধ্যে রাখবেন কেন? সবাইকে ডাকেন। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি, ফজলে ভাই আমার সাথে একমত হবেন, সকল জাতির প্রতিনিধি থাকা উচিত। মারমা, ত্রিপুরা, চাক, পাঙ্কু, তারা তারা আসবে না, তারা এমপি হবেন না, বাট প্রতিনিধিত্ব করবেন, সম্মানের জায়গায় আসবেন, নিজের কষ্টের কথা বলতে পারবেন। তিন বাহিনী প্রধানও থাকতে হবে তাদের প্রতিনিধি, যাতে সবকিছু জানতে পারে, দেশের সাথে একটা সম্পৃক্ত থাকে। এটা একটা বড় একটা কাঠামো, দেশের বড় একটা কাঠামো এলো আমাদের এই রাজনীতি, নির্বাচন, সবকিছু। এই সংসদ সদস্য যে কজন ভোট নিয়ে এখান থেকে টিকিট নেবেন, ওখানে যা ভোট দিবেন, অনেক সংস্কার করার আছে। আমরা সত্যিকারের যে নির্বাচন চাই, সংস্কার করতে চাই, আমি মনে করি ভাই সকল দলের লোকজনকে নেন। কোনটা করলে দেশের জন্য ভালো হয়, কোনটা করলে কৃষক শ্রমিক সবাই উৎসাহ নিয়ে ভোট দিবে। হুম। সাগর ভাই একটা জিনিস বলি, একদিন নির্বাচন করে দেখেন, আমরা তো একটা ভোট নির্বাচন দেওয়ার জন্য একটা গার্মেন্টস শ্রমিক ঢাকা থেকে ছুটি নিয়ে সে গ্রামের বাড়ি যাবে না ভোট দিতে, হুম। সে তো 3-4 দিন ছুটিতে থাকবে। তো 3 বার যদি করি তাহলে তো সুবিধা, নাহলে তো পুরো দেশ বন্ধ কলাপস করতে হবে, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়ে নির্বাচন দেখতে হবে। 3 বারে হুম। করলে একটা শৃঙ্খলা বজায় থাকবে, সবাই ভোট দিতে আসবে, আস্থায় আসবে, এবং আমার মনে হয় এটা সম্ভব। আর বিএনপি যেটা করতে যাচ্ছে, যদিও আমি বিএনপি আমি না, আমি এন্ডোর্স, তারপরে আমি বলি, আমি যদি খুব তাড়াতাড়ি চাই নির্বাচন, তাহলে মানুষ আমাদেরকে ভারতের অংশীদার মনে করবে। আমার মনে হয় এখানে, তারপরে আমি আরো মনে করি চাঁদাবাজি করা না। চাঁদাবাজি এখন যেটা হচ্ছে, দোষটা বিএনপির ঘাড়ে চাপতেছে। এখন বিএনপির হচ্ছে চাঁদাবাজি দূরের কথা, চাঁদাবাজি প্রতিরোধ করা, চাঁদাবাজি প্রতিরোধ করা। এবং বিএনপিকে আরো আগায় আসা উচিত, আসো আমরাও তোমাকে সাহায্য করি, আমি তাড়াতাড়ি এটা কমিশনটা শেষ করি, সকল কমিশনে। এবং একটা, তখন হবে কি, এটা পাশ করা নিয়ে বিতর্ক থাকবে না। এখন যদি বিতর্ক, বিএনপি যদি একটু চাপে রাখতে চায় এই সরকারকে, বিতর্কে রাখতে চায়, সরকার আতঙ্কগ্রস্ত হবে, সরকার আরো ডিলে করবে। সরকার দরকার হলে যেভাবে মনে করেন শহীদ জিয়া, এরশাদ কেন তার দল বানাইছে, ওই যে হুম। নির্বাচিত সরকার আসার পর তার দণ্ড হবে। আর এই ভয় থেকে নতুন দল সৃষ্টি হয়েছে। আমরা চাই না নতুন কোন দল সৃষ্টি করুক সরকার, বাট আমাদের আস্থায় নিয়ে আসি, সবাইকে নিয়ে, সকল রাজনীতিবিদদের নিয়ে বসে আমরা নির্বাচন করি, এবং এবং যা সংস্কার করা দরকার জনস্বার্থে তো করবো, শুধু বিএনপির জন্য না, জনগণের জন্য। সকল জনপ্রতিনিধি নিয়ে আসি, প্রতিনিধি নিয়ে আমরা বসি, আমরা সমাধান করি। এটা ওপেন, 7 দিনের ইয়ে হইতে পারে সেমিনার, কোনো সমস্যা নেই। চিন্ময় তুষিতে নিয়ে বসেন, সবার কথা শুনি, ওই আস্তে আস্তে ডাকবেন, পাস দিবেন, নাম দেন, এনআইডি নাম্বার দেন, ছবি দেন। আরে কি আশ্চর্য ব্যাপার! কথা বলবো কমিশনের সংস্কার নিয়ে, গেলাম আমরা সেনাম্যানে দুজনে কথা বলতে, বিরাট একটা, মানে এটা তো সংস্কারের নমুনা না, মানে সিলেক্টিভ হয়ে যাচ্ছে। আপনি ওপেন করে দেন, আসতে বলেন, যে আসতে যে আসবে, সিকিউরিটি চেক করে আসে, এসে তার বক্তব্য শোনেন। আমার মনে হয় সময়টা ঠিক। কমে নিয়ে আসি, সবাইকে নিয়ে করি, সবাইকে নিয়ে করি, হুম। ভালো একটা কিছু করি। এটা সুযোগ পাওয়া গেছে, বিএনপি একমত হবে, এটা বিশাল সুযোগ। এই সংবিধান লেখা হয়েছে শেখ মুজিবুর রহমান, এখন আমরা এটাকে সুন্দর করে একটা ঠিক। গঠনমূলক একটা করে দেই, যেন সুযোগ আপনার প্রস্তাবনা সুন্দরভাবে হলো দেশ যাই চলে। যে সংস্কারই করুক, যেটি সেটি যেন অবশ্যই সম্মিলিত ভাবে হয় একটা জাতীয় সরকারের মতো। অবশ্যই অবশ্যই, এখানে এই সব শ্রেণীর পেশা, ভাই কৃষক আসতে হবে এখানে, সুযোগ থাকবে। রিক্সাওয়ালা এসে দুটো কথা বলবে, কেন শুনবেন না তার কথা? এসি হুম। রুমের মধ্যে এনআইডি নাম্বার দিয়া করতে হবে, নো। জি। আপনি ওপেন ফোরামে করেন, রেড ক্রস মাধ্যমে করেন, এত কষ্ট কি? জি। আপনি এসি রুমে থাকতে হবে কেন? সংস্কার যখন করবেন, জনগণের সংস্কার জনগণের সাথে থেকে করেন। হুম।
জি, আপনাকে ধন্যবাদ। আমি কয়েকজন দর্শককে যুক্ত করেছি, দর্শকের কথা শুনে তাদের কিছু প্রশ্ন থাকতে পারে, এরপর ফজলুর রহমান আপনার কাছে আসছি। মনির হোসাইন বলুন, আপনি কোথা থেকে বলছেন বলুন। মনির হোসাইন, আপনার ক্যামেরাটা অন করুন। মনির হোসেন শুনতে পাচ্ছেন? বেলাল আহ, জি, এমডি আশিক বলুন। জাভেদ সাহেব শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। সালাম, বলুন। সাগর ভাই, হুম, বলুন। আমার এই যে ফজলুর রহমান স্যারের কাছে একটা প্রশ্ন। উনি এমন ভাবে কথা বলে মনে হচ্ছে যে উনি মনে হয় দেশের নাগরিক, আর আর বাকি সকল লোকজন আছে সবাই মনে হয় ভাসে আসছে। হুম। ওনার দলের যত নেতা কর্মী আছে সবাই গরু চুরি করে, না, হ্যাঁ, আচ্ছা, বিভিন্ন কথাবার্তা আমরা লিখে। আমরা আমরা একটু একটু আক্রমণ করে কথা না বলি, প্লিজ। হুম। একটু সুন্দরভাবে না, বলি। উনি তো সবসময় এইভাবে কথা বলে। উনি না, মনে না, করে উনি যে উনি না, উনি একটু একটু বাংলাদেশের একমাত্র নাগরিক, আর না, আর না, না, সকল না, মানুষ না, মনে উনি করে। উনি ওনার আপনি তো ওনাকে আপনার আক্রমণ করে কথা বলতে পারেন না। ওনার কাছে কোনো প্রশ্ন থাকলে বলতে তো পারেন, এটাই আপনি তো বলেছিল উনি পিছনে। না, ওনার সাথে তো আপনি ইয়ে করতে পারেন না। ধন্যবাদ আপনাকে। আমি একটু, যারা মনির হোসেন শুনতে পাচ্ছেন? আপনাদের প্রসঙ্গের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, প্রসঙ্গ নিয়ে। যা এমডি আশিক বলুন, আশিক আশিক সাহেব বলুন, কোথা বলছেন বলুন। আসসালামু আলাইকুম সাগর ভাই, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে ফজলুল হক স্যারের কাছে, যে বিগত দুদিন আগে সিলেট বার নির্বাচন হলো, সেখানে জি, তো যারা BN ফজলুর রহমান, আপনার ক্যামেরাটা ঠিক করতে হবে, ফোনটা ঠিক করতে হবে, ফোনটা একটু কাত হয়ে আছে, সেখানে ফোনটা তো বিএনপিও ফেল করলো, জামাতও ফেল করলো, আওয়ামী লীগ নিরঙ্কুশ ভাবে জয়লাভ করলো। হুম, এখন যে দ্রুত নির্বাচন, আমরা 5ই আগস্ট আন্দোলনে ছিলাম, হুম, থাকার একটু পরে এখন তো বাচ্চার আওয়ামী একটা লীগই ফোন ই করছে। জি, আওয়ামী লীগ তো নির্বাচনে জয়লাভ করছে, নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে তো আবার পুনর্বাসনেরও চেষ্টা চলছে। আসুক, তারাও আসুক, তারা তো আর নিষিদ্ধ করবে না এত রক্ত লাগার পরেও। যে হুম। পুলিশ গুলা হত্যা করলো আমার ভাইদের, তাদেরও তো বিচার হলো না। এই বিচার কি বিএনপি করবে বা জামাত করবে? যারাই ক্ষমতায় আসুক, এই বিচারের নিশ্চয়তা আমাদের দেবে কে? ওকে, সাধারণ ফাইন। জনগণ ভোট চাইলে চাইলে একটা গুরুত্বপূর্ণ গণভোট একটা হোক। কথা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসছে জনাব ফজলুর রহমান, আপনি অবশ্যই মনে রাখবেন। জনাব আইনুল ইসলাম বলুন। জি, আসসালামু আলাইকুম সাগর ভাই। আচ্ছা। আমার প্রশ্নটা হইলো, এই মুহূর্তে নির্বাচিত সরকার দরকার। এদের দেশ ঠিক মতন পরিচালনা করতে পারতেছে না সরকার। হুম। আমার প্রশ্ন হইলো এটাই। আচ্ছা, নির্বাচিত সরকার দরকার দেশ পরিচালনা করবে জন্য। জি, আপনি শুনতে পাচ্ছেন? যে আপনার হ্যালো, আপনার আইফোন লেখা নাম, আপনার নামটাও জানি না, তাকে ঠিক মতো ইয়ে করতে হবে, ঠিক আপনাকে দেখা যাচ্ছে না, বলুন। সাগর ভাই, আহ, আমি আহ, সম্মানিত দুইজন আলোচকের কাছে আমার প্রশ্ন। আমি চাই যে যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার হোক, আসুক। হুম, নির্বাচিত সরকার আসলে দেশের জন্য ভালো। তবে হুম, ফজলুর রহমান স্যার যেভাবে মানে কথা বলছে, যে সব বাচ্চা টাচ্চা পোলাপান কি বলে না বলে, মানে বাচ্চা যাদের মাধ্যমে তার নেত্রী বিদেশে যাইতে পারছে, তারেক রহমান দেশে আসার মতো স্বপ্ন দেখছে, তাদেরকে যেভাবে হেয় প্রতিপন্ন করে কথা বলছে, এটা কেমন কথা? তিনি একজন বিচক্ষণ ব্যক্তি হয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে বিদেশি নাগরিক, আলী রিয়াজ স্যার বিদেশি নাগরিক, এর আগে শুনতাম যে এই যে ওসি বলতো যে প্রবাসীদের কাছে আপনারা মেয়ে বিয়ে দেবেন না, প্রবাসীদের মানে ভালো লাগে। হুম, হুম। আর ঠিক প্রবাসী আছে, হলে মানে সে বিদেশি নাগরিক, সে যদি আমাদের ওকে, জন্য ভালো কিছু করে। আর ঠিক আছে। সে বলছে দেশের নাম পরিবর্তন, দেশের নাম পরিবর্তন, জি, সে কি আমাদেরকে প্রজা করে রাখতে চাই? এখানে বলছে প্রজাতন্ত্র বাদ দেবে। হুম। তো এতে সমস্যা কি? মানে তারা ক্ষমতায় আচ্ছা, যাবে, আমরা যারা নাগরিক আমাদেরকে প্রজা করে, মানে সংবিধানেও রাখতে হচ্ছে প্রজাতন্ত্র, মানে প্রজা করে রাখুক। আর জি, তারা হচ্ছে ঠিক আছে। রাজা। ধন্যবাদ, ধন্যবাদ। আইনুল ইসলাম শুনতে পাচ্ছেন? আচ্ছা।
আইনুল ইসলাম শুনতে পাচ্ছেন? জি। আহ মনিরুল ইসলাম শুনতে পাচ্ছেন? আমি আর একজনকে নিচ্ছি, এরপরে জনাব ফজলুর রহমান আপনার কাছে আসছি। শামীম শুনতে পাচ্ছেন? জনাব শামীম, জি ভাই, শুনতে পাচ্ছি। বলুন বলুন। হ্যাঁ ভাই, আপনি এখন আমি আমি বেশি কিছু বলবো না। আমি ফজলুর রহমান সাহেবকে জিজ্ঞেস করব যে বর্তমান দেশের সার্বিক পরিস্থিতিতে নির্বাচন আগে প্রয়োজন নাকি সংস্কার আগে প্রয়োজন? ধন্যবাদ। হুম, জনাব মনির হুসাইন বলুন। শেষ প্রশ্ন করুন, বলুন। আসসালামু আলাইকুম। আমি প্রথম আজকে আপনার অনুষ্ঠানে তো হুম আমি অনুষ্ঠান দেখতে পারিনি। যাই হোক, আমি যেটা বুঝতেছি এবং আপনার অনুষ্ঠান প্রায় আমি দেখি, ম্যাক্সিমাম অনুষ্ঠানই দেখি, আমি আমি চেষ্টা করি দেখার জন্য। তো হুম ইদানিং 5ই আগস্টের পরে যা আমি বা এরপরে আরো 2-3 মাস পর থেকে যে সমস্ত ঘটনা দেখতেছি, তাতে মনে হচ্ছে যে আসলে হুম আমাদের সরকার তো ঠিক মতো দেশটা পরিচালনা করতে পারতেছে না, এবং যারা রাজনৈতিক দল বিএনপি জামাত তারাও তাদের ভূমিকাগুলো ঠিক মতো রাখতে পারতেছে না। আসলে দেখা যাচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা আসলে 5ই আগস্টের যে রক্ত দিলাম, সেই রক্তটা বোধ হয় আমরা মূল্যটা মনে হয় দিতে পারতেছি না। আমরা দেওয়ার মতো আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি না। আমার কাছে ভয় হয় যে আমরা আসলে এত বড় একটা আন্দোলন করলো আমাদের ছেলেরা, এখানে এখন দেখা যাচ্ছে রাজনৈতিক নেতারা এক ধরনের কথা বলে, তারপরে আপনার সরকার বলে এক ধরনের কথা। মানে সাধারণ হুম, পাবলিক, আমাদের মতো সাধারণ জনগণ কিন্তু আমরা কিন্তু কনফিউজড, আসলে কি হচ্ছে কি হবে। এই এর মধ্যে আচ্ছা। একটা আমরা ভীতি। তারপরে দিক দিয়ে আবার ভারত আমাদেরকে নানান হুমকি ধমকি দিচ্ছে, শেখ হাসিনা আবার হুমকি ধমকি দিচ্ছে। তো আবার মানে জিনিসপত্রের দাম বাড়ছে। মানে আসলে কিন্তু আমরা শান্তিতে নাই, এবং এই শান্তি কি আসবে না সেটাই আমরা এখন অনিশ্চিত। আর আসলে আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না, আমরা বুঝতে পারতেছি না। এবং জি, রাজনৈতিক নেতাদের কথাবার্তা আমাদের কাছে খুব একটা মানে আশাপ্রদ মনে হচ্ছে না। তারা আমাদেরকে নির্বাচন করার পরে যে আমাদের যে জন্য কিছু একটা করবে, সেই আস্থাটা আমরা রাখতে পারতেছি না। ধন্যবাদ। আপনার আপনার প্রশ্নটা একদম সম্পূর্ণ সাধারণ মানুষের অবস্থান, যেটা আমি বলেছি, যে সাধারণ মানুষ আসলে কোন দিকে কি বুঝবে সে নিয়ে বড় সংকটে আছে, বড় সংশয় ওনারা আছে। কিন্তু ধন্যবাদ। ওনারা কিন্তু রাজনৈতিক নেতারা কিন্তু সাধারণ মানুষের টোন বুঝতেছে না, ওনারা কিন্তু ওনাদের ভাষায় কথা বলছে। জি, জি, আপনাকে অনেক ধন্যবাদ। জি, জনাব ফজলুর রহমান, রাজনীতিবিদরা তাদের নিজেদের ভাষায় রাজনৈতিক ভাষাতেই কথা বলতেছে, কৌশলী ভাষায় কথা বলতেছে, কিন্তু জনগণ এখনো পর্যন্ত সংশয় রয়েছে। জনগণের কথা যে প্রশ্নগুলো শুনলেন, আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সেটি হলো যে আপনারা এসে বা রাজনৈতিক সরকার এসে এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বা এই যে রক্তাক্ত অধ্যায়ের যারা অপরাধী ছিল তাদের বিচার করবে কিনা, এবং আওয়ামী লীগের অবস্থান কি হবে, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের অবস্থান কি হবে, তাদের বিচার করবে কিনা, শেখ হাসিনার সাথে কিভাবে ডিল করবেন আপনারা, এই অনেক বিষয় যেগুলি এখনো পর্যন্ত তারা অনিশ্চিত ভাবে তাদের কাছে কোনো সেরকম কোনো ক্লিয়ার মেসেজ আপনারা দিতে পারেননি, বা রাজনৈতিক দলগুলি বা এই সরকারও দিতে পারেনি। এই সরকার বলছে, সরকারের প্রেস সচিব আপনি যার কথা বললেন যে একজন সকালে বলে একটা দুটো তারা বলছে যে সবার আগে আগে শেখ হাসিনার নির্বাচন, শেখ হাসিনার বিচার করতে হবে, এরপরে গিয়ে নির্বাচন। ছাত্ররাও এই ধরনের কথা বলছে। এই পরিস্থিতিতে আপনার কেউ কেউ বলছে যে আগে কি সংস্কার করা উচিত নাকি নির্বাচন করা উচিত, এই একটা মোটা দাগের প্রশ্ন তো আসছে। আপনার শেষ কথা শুনতে চাই একটু, আসলে কোন দিকে যাওয়া উচিত বলে মনে করেন এই মুহূর্তে, যদি এর আগে আপনি বলেছেন নির্বাচনের মধ্যে আহ এই 18 মাসের মধ্যে অনেক কিছু করা সম্ভব। জি, আমাকে বলছেন? জি, আপনাকে বলছি, প্লিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ভাইদের কথা শুনলাম। ওই যে একজন যেভাবে বললেন, ওনাকে তো আমি, উনি দেশের থেকে বলেন না বিদেশ থেকে বলেন বুঝলাম না। আমাদেরকে এত দয়া করছে যে আমাদের নেত্রীকে ছাড়াই দিছে, বাইরে পাঠায় চিকিৎসা করতেছে, নেতারে ছাড়াই দিছে। যারা এই কথা বলে তারা অর্ধ সত্য কথা বলে। আসলে আসল সত্যটা হইল 15 বছর পর্যন্ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে সমস্ত ফসলটা ফলাইছে বিএনপি, এবং এই ফসলটা যখন কাটার সময় এসে দাওয়ালে কাটছে। ছাত্ররা হইলে দাওয়ালের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এখন ছাত্ররা সব ওই যে বৈষম্য বিরোধী ছাত্ররা, হুম তারা এই সমস্ত ধানটা কাইটা নিতে চায়। কাইটা নিয়ে বলে যে এই সবটাই আমাদের। আমরা বলি যে না, ফাউন্ডেশন জমি আমার, চারা লাগাইছি আমি, হালিবাজ দিছি আমি, পানি দিছি আমি, ধান হলুদ লাল করছি আমি, তুমি কাইটা দিছো, তুমি তোমার ভাগ নিবা, আমাকে আমার ভাগ দিবা, সবটা ভাগ তোমার না।
আমার কথাটা এখানে খুব সুস্পষ্ট। এখানে বিএনপির ফাউন্ডেশন, বিএনপি এবং বিরোধী দলের আন্দোলনের 15 বছরের ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আমাদের সন্তানেরা আন্দোলনটা করছে। কিন্তু আন্দোলনটা করছে তাদেরকে আমি অসংখ্য আমার ভাই বোধহয় জিনিসগুলা জানে না, আমার সম্পর্কে জানলে উনি বলতো আমি এই সন্তানদেরকে আমার সন্তানের মতোই স্নেহ করি। ছেলে বলতে কোনো দোষও নেই, কারণ আমার ছোট ছেলের বয়সও তা। আমি আজকে আপনাকে বলতে চাই কথাটা, কিন্তু আন্দোলন যে কারণে হয়েছিল সেই কারণে থেকে তারা অনেক দূরে সরে গেছে, এবং সেই দূরে সরার কারণেই আজকে মানুষের মধ্যে, জনগণের মধ্যে সন্দেহ দেখা দিছে দেশ কোথায় যাচ্ছে। তারা সংবিধান পরিবর্তন করতেছে, কেউ বলতেছে সংবিধান ছিঁড়ে ফেলে দিব, কেউ বলতেছে মুক্তিযুদ্ধ হইল 47 আর 24, 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, 72-এর সংবিধান একটা দলের কি ম্যানিফেস্টো, এইসব কইয়া যে অবস্থাটার সৃষ্টি করতেছে এই দেশে। আমি আপনাকে বললাম যত কথাই তারা বলুক, এইটা হলো একটা কালো শক্তির কথা। যারা অন্ধকারে ছিল এতদিন, তারা এখন মনে করতেছে রাষ্ট্র ক্ষমতা এককভাবে দখল করিয়া এই দেশের রাজনীতি, এই দেশের অর্থনীতি এবং এই দেশের সমস্ত মুক্তিযুদ্ধের সমস্ত আদর্শকে বাদ দিয়ে একটা অন্ধকারের দিকে যাবে, এবং যাওয়ার জন্য সবকিছু তারা পরিবর্তন করতে চায়। সেই কারণে বিএনপি, যেহেতু জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তারা জিনিসটা কিন্তু উপলব্ধি করতে পারছে যে ওই সবকিছু থেকে মোটামুটি ভাবে প্রাথমিক ভাবে উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন, জনগণের কাছে যাওয়া। সেই কারণে আমরা জনগণের কাছে যেতে চাই। এটাকে যারা ভিন্নভাবে প্রবাহিত, এক ভাই বললেন যে ইলেকশন চাইলেই নাকি ভারতের দালাল হয়ে দেব বা ভারতের ইচ্ছা পূরণ হবে। কেন? আমার দেশে ইলেকশন করে যে দল মেজরিটি হবে সেই দল রাষ্ট্র ক্ষমতায় থাকবে, সে মানুষের কাজ করবে, সে ভারতের দালাল হবে কেন? এইসব কথা বলে যারা জঞ্জাল সৃষ্টি করতে চায় এবং যারা এই দেশে নির্বাচনের ব্যাপারে অথবা জনগণের অধিকারকে যারা খর্ব করতে চায়, আমি তো মনে করি তারা এই দেশের সর্বনাশ করছে। আমি এটাও মনে করি এই দেশকে আপনি দেখবেন, আপনার সাথে আমার আরো দেখা হবে, এই দেশ বাঁচানোর একমাত্র পথ হলো নির্বাচন। আর নির্বাচন যদি অনর্থক দীর্ঘস্থায়ী করা হয় তাহলে দেশের জঞ্জাল বাড়বে, এবং যারা দেশ চালাচ্ছে তাদের দেশ চালানোর কোনো যোগ্যতা নাই। আমি এটা এখন পরিষ্কারভাবে বলতে চাই। তাদেরকে আমরা মনে করছিলাম যে তারা খুব কিছু ভালো কিছু করতে পারবে। ইউনূস সাহেব সম্পর্কে এখনো আমার ধারণা অনেক উপরে, এবং আমি মনে করি অনর্থক ক্ষমতাকে দীর্ঘায়িত করতে গিয়ে, বিনা নির্বাচনে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে গিয়া উনি নিজেকে ছোট করবেন না, কারণ উনি খুব বড় মানুষ এই পৃথিবীর। উনি অন্যদের কথায় এইভাবে, এই যে শুরু হয়েছে 31শে ডিসেম্বর, 15ই জানুয়ারি আমরা বিপ্লবের কি দিব, ডিক্লারেশন, প্রক্লেমেশন, এই যে শুরু হয়েছে, এটার শেষ কোথায়? এটার শেষ একমাত্র তারা প্রক্লেমেশন, ডিক্লারেশন যাই দিক, জামাত একটা দল, সেই দলটা এই দেশে ইসলামিক আদর্শ চায়, তারা সব সময় বলতেছে কোরআনের শাসন চায়, অন্যান্য ইসলামিক দলগুলো চায়। এটা শেষ কোথায়? আমরা গণতন্ত্র চাই, আমরা এই দেশের ফির দুনিয়া চাই, মানুষের অধিকারের প্রশ্ন চাই, ভোট চাই, এটার শেষ কোথায়? সবটার একমাত্র শেষ হইল জনগণের কাছে যাওয়া, কারণ এই দেশটা হলো জনগণের। 18 কোটি মানুষের দেশ। তাদেরকে জিজ্ঞাসা করা, তোমরা কি বলো, আপনারা কি বলেন? আপনারা তো বাড়ির মালিক, পাহারাদার আপনারা কাকে রাখতে চান? তাদেরকে সিদ্ধান্তের দায়িত্ব দেওয়া। এই কথাটা যতবার আপনি আমাকে জিজ্ঞাসা করেন, একটা কথাই বলবো, সময় জুলাইয়ে হবে না সময় ডিসেম্বরে হবে, সেইটা নির্ধারণ হইতে পারে। আরেকটা কথা, আমার ভাইকে আমি খুব সেলিউট করলাম, আমার মুক্তিযোদ্ধা ভাইকে আমি খুব সেলিউট করলাম, আমার লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর ভাই আমি সেলিউট করলাম এই কারণে, উনি বলতেছে যে কাজেই সরকার করুক, দিস গভর্নমেন্ট ইজ নট ইলেক্টেড, কাজে যত রাজনৈতিক দল আছে তাদেরকে সাথে নিয়ে তো কাজগুলা করা দরকার। কিন্তু এখন দেখা যাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানায়া নিজেরা গোপনে গোপনে কি যে করছে এটা বুঝার কোনো নাই। সমস্ত পত্র পত্রিকাগুলো কন্ট্রোলড, সমস্ত পত্র পত্রিকা কন্ট্রোলড, সমস্ত টেলিভিশন সেন্টারগুলো কন্ট্রোলড, কোথাও কোনো খবর পাওয়া যাচ্ছে না। অথচ আমরা জানি দেশের ভিতরে কি ঘটতেছে, আমরা জানি এই দেশে কি হচ্ছে,
ওই যে যারা বললেন বিএনপি চাঁদাবাজি করছে, আমার ভাই বললেন কথাটা, বিএনপি চাঁদাবাজি করে যদি 10 টাকা করে থাকে, যারা 10 কোটি টাকা চাঁদাবাজি করছে তারা হিরো হয়ে বসে আছে, তাদের নামে কোনো দুর্নাম নাই। যারা এই দেশে সবকিছু দখল করে বসে আছে, প্রশাসন থেকে ধরে যা আছে সবকিছু, তাদের কোনো দুর্নাম নাই। বিএনপির একটা কর্মী 15 বছর যাবৎ সংগ্রাম করছে, 5 বছর জেল কাটছে, বাপ মরছে, জানাজা পড়তে পারে নাই, জানাজা আসলেও যে কর্মী হাতে বা পায়ে ডান্ডা বিড়ি নিয়ে আইছে, সেই কর্মী জেল থেকে বেরিয়ে পেটে ভাত নাই, যদি 50টা টাকা, 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা যদি কোথাও থেকে রোজগার করে থাকে, তার যে অপরাধ, তার চেয়ে বেশি অপরাধ হইল যারা বিএনপির ছায়া তলে থাইকা এখন এই সুযোগে নিজেদেরকে মেঘের আড়ালে থেকে ইন্দ্রর মতো যুদ্ধ করিয়া সবকিছু দখল করে নিয়ে গেছে, অর্থ, বিত্ত, ইউনিভার্সিটি, ক্লাস, ব্যাংক, তারা হইল তাদের চেয়ে বিএনপির চেয়ে সবকিছু। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম, বিএনপি করে চাঁদাবাজি করে ধ্বংস হয়েছে, যাক গা না, বিএনপি জাহান নামে যাক না, চাঁদাবাজি করিয়া ভোটটা দেন। তাইলে তো বিএনপি যদি খারাপ কাজ করে, তাই মানুষ তো বিএনপি কে ভোট দিবে না, অন্য কাউকে দিবে। দেন না ভোটটা, দেন না কেন? বিএনপি এত খারাপ কাজ করতেছে, আমি চ্যালেঞ্জ করলাম। বিএনপি একটা প্ল্যাটফর্ম, একটা বড় রাজনৈতিক দল, তার মধ্যে ভালো মন্দ মিলায় কর্মী থাকবে, কিছু হয়তো বা ত্রুটি করছে, কিন্তু দেখি ভোটটা দেন না, বিএনপি কতটুকু ত্রুটি করছে মানুষকে বিচার করতে দেন, সেটা দেন না কেন? বিএনপি যদি এত খারাপ দল হয়ে থাকে তো ভয় পাওয়ার কিছু নাই। যারা খুব ভালো দল, সাদা দুধের মতো পরিষ্কার, তারা ক্ষমতায় আসবে, আসুক না দেখি। আমার তো কথা সেই জায়গাতে, বিএনপি খারাপ করলে আসবে না। যেমন বিএনপি যদি ক্ষমতায় গিয়েও খারাপ করে, হাসিনা যেমন দেশ ছাড়িয়ে পালাইছে, বিএনপিকেও সেই ফেস করতে হবে অনেক কিছু। লেট দেম টু কন্টেস্ট ইন দ্য ইলেকশন। এই চান্সটা দিতে চান না কেন? আমার কথাটা হলো এই জায়গাতে। এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে দয়া করে আমাকে করেন, আমার হয়তো বা নাই। জনগণের কেন কেন মনে করেন যে জনগণের যে আস্থাটা, জনগণ বলতে আমি বারবার জনগণকে এ করি যে একটা অংশ তো মনে করে, যে কারণে আপনিও মনে করছেন যে না, সেই অংশের উপর নির্ভর করে এই সরকার এগুলো করছে। এই সরকার তো আসলে একদম সম্পূর্ণ নিজস্ব শক্তিতে করছে না, তাদের একটা শক্তি আছে, ছাত্র শক্তি বা অন্যান্য জনগণের উপর নির্ভর কিছুটা শক্তি তাদের উপর আছে বলে তারা সেই শক্তি নিয়ে এখনো পর্যন্ত আছে। এবং আপনি মনে করছেন এটাকে দীর্ঘায়িত করে তারা এটা একটা লম্বা সময় ক্ষমতা থাকবারই একটা অপচেষ্টা বা তাদের অপইচ্ছা রয়েছে, এটা আপনার কাছে মনে হয়েছে। সেই এখন জনগণ অপচেষ্টা আমি বলছি না, আমি বলছি চেষ্টা, নট অপচেষ্টা। আচ্ছা, তারা দীর্ঘ হুম, ক্ষমতা থাকার চেষ্টা করে, এখন অপচেষ্টা বলি নাই। অপচেষ্টা যেদিন বলবে ফজলুর রহমান, সেদিন ভিন্ন কাজ হবে। আচ্ছা, অপচেষ্টা এখনো বলি না, আমি বলছি তারা চেষ্টা করতেছে এই ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার সেই জন্য। জনগণ আপনার সেই আপনি জনগণ বাংলাদেশে আপনি জানেন না কি হচ্ছে। ওই যে তারা যে বলতেছে বিএনপি খারাপ কাজ করতেছে না, ওই যে বৈষম্য বিরোধী ছাত্রদের নামে যে একটা অবারি, সেটাকে কি বলে? সমন্বয়। হুম, আপনি এখন গ্রামে গ্রামে গেলে সমন্বয় খুঁজে পাইবেন, এটা একটা চাকরি। আমি চ্যালেঞ্জ করলাম, এবং এরাই দেশটাকে যদি অস্থির করে থাকে কেউ, এবং আমার 3টা জেনারেশন যদি কেউ নষ্ট করে দেয়, 9-এর ছাত্র থেকে ধরে বিএ অনার্সের ছাত্র পর্যন্ত সমন্বয়ক বানায় এবং সমন্বয়কের পিছনে ঘুরাইয়া এই দেশের সমস্ত লেখাপড়া, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করা হচ্ছে। এই জিনিসগুলো ভাবতে হবে। যে ছেলেরা গ্লোরিয়াস একটা মুভমেন্টের নেতৃত্ব দিছে, তাদেরকে আমি স্যালিউট জানাই, কিন্তু সেই ছেলেদের নামে যা যা হইতেছে বাংলাদেশে এখন, এগুলো অকল্পনীয় হচ্ছে। এটা কল্পনা করার মতো না। আমরা তো তাদের কাছ থেকে সেটা আশা করি না। আমরা আশা করি না একটা ছেলে 36 ঘন্টা হেলিকপ্টার দৌড়াবে, আমরা এটা আশা করি না। আমার সন্তান সকাল বিকাল রাত্র দুপুর কাপড় চোপড় বদলাইয়া 1.5 লাখ টাকার জুতা পায়ে দিয়া 4 কোটি টাকার গাড়ি দৌড়ো, এটা আমরা আশা করি না ভাই। আমরা এগুলো দেখি না। আমরাও ছাত্র রাজনীতি করছি কিনা আপনি জানেন কিনা আমি জানি না। ফজলুর রহমানরাও ছাত্র রাজনীতি করছে। আমরা ভিক্ষুক হয়েছি ছাত্র রাজনীতি করে, বাবার জমি বিক্রি করে ভিক্ষুক হয়েছি। কাজেই খালি বিএনপি দোষ করতেছে নাকি এখানে কি দোষ হইতেছে যা শোনা যায়, এইগুলা যদি বলা হয়, আমি তো বলতে চাই না কথাগুলো। কাজে আমি মনে করি দেশকে বাঁচানোর জন্য ফখরুল ইসলাম আলমগীর অতি দ্রুত বলছে, আমি অতি দ্রুত বলতেছি না, জুলাই আগস্টে না হইলেও আরো 3 মাস সময় নেওয়া হোক, ডিসেম্বর পর্যন্ত তারা একটা রোড ম্যাপ দেখ, হুম, উইথ ডেট, যে এইভাবে ইলেকশনটা হবে। রোড ম্যাপ দেখ। আজকে কইতেছে 60টা প্রদেশ করবো, 60টা প্রদেশ করলে তো 60-40 বছর লাগবে।
সবকিছু করতে, আজকে বলতেছেন এই স্থানীয় সরকার ইলেকশন করতে হবে। এইভাবে বিভিন্ন ধরনের চল ছুতায় ক্ষমতায় থাকা, ক্ষমতাকে দীর্ঘায়িত করার যে এই যে চেষ্টা, এই চেষ্টাটাকে আমরা ভালো, এই দেশের মানুষ ভালো চোখে দেখতেছে বলে আমরা মনে করি না। আর আমি ভাই চাবো না কেন, একটা জিনিস আমি যেখানে জানি, ফ্র্যাঙ্কলি, আমি যেখানে জানি যে ইলেকশন হইলে পরেই আমার দল এবং আমার জোট, আল্লাহ যদি রহমত করে জনগণ আমাদেরকে দয়া করবে, সেখানে আমি ইলেকশনটা চাবো না কেন? কেন আপনি বলেন? আপনার ক্ষমতা হইলে আপনি চাইতেন না নাকি? এখন আপনি জানেন যে আপনি ভোট হইলে মেম্বারের ভোট পাইবেন না, কাজে আপনি কূটকৌশল করতেছেন ইলেকশন না করার জন্য। আপনি তো মেম্বারের ভোট পাইবেন না, কাজে আমি ভোট পাবো, আমি এমপি হব, আল্লাহ যদি আমাকে দেয়, আমি এই দেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আসবো এবং মানুষের সেবা করব। ওই দায়িত্বটা আমি পাইতে যদি চাই, আপনার এত আমার প্রতি আপনার তো হিংসা হয় কেন? এবং আমরা কিছু করি, ইলেকশন চাইলে ভারতের দালাল, ইলেকশন চাইলে পরে আমরা সব সর্বনাশ করে ফেলতেছি। আমাদের ছেলেরাই তো এদেশে মরছে। এইবারে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে 400-র উপরে সন্তান মরছে শুধু বিএনপির এই আন্দোলনে। আমি তো বললাম যাত্রাবাড়ি থেকে ধরে দাউদকান্দি পর্যন্ত যে 10 লাখ লোকের যে মিছিল, এটা তো বিএনপির মিছিল। ওই যে গাজীপুর থেকে যে মিছিল আসছে, লাখে লাখে মানুষ, কার মিছিল এগুলা? হ্যাঁ, তাদের যদি হয় তাহলে তো আমি হাততালি দেবো, তারা ইলেকশনে যেতে চায় না কেন? কাজে আমি যেখানে জানি ইলেকশন হইলে পরে জনগণ আমাদেরকে আল্লাহর রহমতে দয়া করবে এবং আমরা দেশের সেবা করার সুযোগ পাবো, আমি ইলেকশনটা চাবো না কেন? আপনি এখন ইলেকশন পরীক্ষা দিলে আপনি 3 নম্বর, আপনি 3 নম্বর জনাব জনাব অ্যাডভোকেট ফজলে, আপনি ইলেকশন চান, ঠিক আছে, ইলেকশন তো সবাই চাইবে এবং ইলেকশনই একমাত্র গন্তব্য হওয়া উচিত গণতান্ত্রিক একটা দেশে। কিন্তু একটা অংশ জনগণ মনে করে যে একটা নির্বাচনের সরকার আসলে সেই যেই লাউ সেই কদু হয়ে যাবে, যে পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে মানুষ সেই পরিবর্তন হলো। যেমন পুলিশি সেট আপ আগের মতোই রয়েছে, আমলাদের সেট আপ আগের মতোই রয়েছে, নির্বাচন কমিশনের সেট আপ আগের মতোই রয়েছে, আর্মিদের মধ্যে যে সেট আপ আগের মতো, সবকিছুই শেখ হাসিনা আমার মতো রয়েছে। এখন মানুষ মনে করে শেখ হাসিনা আমাদের সেই সেট আপ দিয়ে আপনারা ঠিক ক্ষমতায় আসবেন, কিন্তু যে কারণে রক্ত দেওয়া হচ্ছে সে কারণের যে যেমন কথার কথা, যারা অপরাধী তাদেরকে আপনারা বিচার করবেন না, শেখ হাসিনার বিচার আপনারা করবেন না, আপনারা আওয়ামী লীগকে আবারও নিজেদের স্বার্থে নিয়ে আসবেন, আপনারা কোনো কোনো অন্য দলকে মাইনাস করবেন, এই ধরনের একটা পারসেপশন মানুষের মধ্যে রয়েছে। এই ব্যাপারগুলির ব্যাপারে আপনার ব্যক্তিগত কোনো পর্যবেক্ষণ রয়েছে কিনা, যেটা মানুষকে? নিশ্চয়ই পর্যবেক্ষণ রয়েছে, এটা তো আপনারা সর্বনাশ করতেছেন যারা এই কথাগুলো বলতেছেন। আমি আপনাকে বলছি না, আপনারা বলছি, কি সর্বনাশ করতেছেন আপনারা? সব মামলা মোকদ্দমা যা করতেছেন, আল্লাহর রহমতে এইসব মামলা মোকদ্দমা দিয়ে কাউকে জেল দিতে পারবেন। আমি একজন সিনিয়র অ্যাডভোকেট কিন্তু বাংলাদেশের, আমি বাংলাদেশের একজন সিনিয়র, আমি বলছি এইসব মামলা মোকদ্দমা দিয়া 177 জন আসামি দেন। হাসিনা হইল 1 নম্বর, আর অন্য 100 জনের কাছ থেকে 2 লাখ করে টাকা নিবেন, 2 কোটি। আপনি মামলা করতেছেন, আপনি মামলা করতেছেন, মামলার কোনো ধরনের স্পেসিফিক কারো উপরে কোনো ওভারটেকের কোনো দায়িত্ব নাই। আপনি বিচার করবেন। আরেকটা কথা আপনাকে বলি, বিচার যে আপনি করতে চান, বিচার করলে একটা বিচার, এই যে বাবর সাহেব জেল থেকে বেরিয়েছে, 17 বছর জেল থেকে বেরিয়েছে, তাও তার বিচারটা কিন্তু ফাইনাল হয় নাই। একটা বিচার, ধরেন শেখ হাসিনাকে আমি ধরে নিলাম, আমি ট্রাইব্যুনালে আপনি ফাঁসি দিলেন, তারপর তো সে উচ্চ আদালতে যাবে। উচ্চ আদালতে কতদিন লাগবে? বাবর সাহেবের বিচারটা তো 5 বছর 6 বছর, আইসা 13 সনে বিচার হয়েছে, হাইকোর্টে পড়ে রয়েছে 24 সন পর্যন্ত। কথাটা 14 সনে বাবর সাহেবের যাবজ্জীবন হয়েছে বা ফাঁসি হয়েছে, এটা তো 24 সন পর্যন্ত হাইকোর্টে পড়ে রয়েছে, তারপরে এপিলেট ডিভিশন রয়ে গেছে। কথাটা খুব আমি আপনাকে বুঝতে পারি। তাইলে আপনারা কি ওই যে বিচার ফাইনালিটিতে পৌঁছা পর্যন্ত আপনারা থাকতে চান? অর্থাৎ আপনারা 20 বছর বিনা ভোটে ক্ষমতায় থাকতে চান, এই তো কথাটা। আর আপনারা বিচার করবেন কি? বিচার তো করবে আদালত, বিচার তো চার্জশিট পুলিশ, আর এইটা করবে আদালত, আর এটা সাক্ষী হবে পাবলিক। এখানে দলের কি করার আছে? রাজনৈতিক দলের এই কথাটা বলেন। আর যদি বিএনপি ক্ষমতায়, দলের মানে রাজনৈতিক সরকার, যে সরকার যে যাবে ক্ষমতায় গেলে বিএনপি কি চায় কিনা যে না আগের এই সরকারের
আমলে যে আপনাদেরকেই গুম খুন করা হয়েছে, আপনাদের দলের বিভিন্ন নেতা কর্মীদের অনেক নির্যাতন করেছে, সেই অপরাধগুলির বিচার হবে কিনা সে নিয়ে মানুষের সংশয় এবং মানুষের প্রশ্ন। আমার সন্তান মারা গেছে, আমার দরদ নাই, আপনি মাসিমা কান্দেন না? আমি মার দরদ নাই, আপনি মাসি কান্দেন। সন্তান মরছে আমার, ইলিয়াস আলী হারাইছে আমার, এই দেশে 500-1200 বেশি লোক গুম হয়েছে আমার, আর কান্দেন বুঝি আপনি? মার চেয়ে মাসির দরদ বেশি হইলে তাকে কি বলা হয় আমি আর বলতে চাই না। কাজেই আমি মনে করি যে এই দেশে, হ্যাঁ, আপনি যে যে যুক্তিতে আপনি বাংলাদেশের সংবিধানটাকে এইভাবে বদলাইলেন একজন বিদেশি লোক দিয়া, আমার কথা হলো এদেশে আর জ্ঞানী গুণী আর মানুষ নাই, এদেশে কোনো বিচারপতি ছিল না, এদেশে কোনো আইনজ্ঞ ছিল না, এদেশে কোনো সিনিয়র অ্যাডভোকেট ছিল না, এই দেশে কোনো সংবিধান বিশেষজ্ঞ ছিল না, সব বাদ দিয়ে একজন বিদেশি লোক দিয়া কিছু কথা লিখে দিলেন, একদম বাংলাদেশের নামটা পর্যন্ত আপনি পরিবর্তন করে দিলেন। এমনই করলেন যে মুক্তিযুদ্ধের 30 লাখ লোকের শহীদের প্রতি আপনি এত বড় অপমান করলেন, যাদের রক্তে এই সংবিধান এবং দেশ, এটা করে আপনারা দেখায় দিতেছেন যে আপনারা কত দেশপ্রেমী। দেখবেন, আমি আপনাকে বললাম, দেখবেন যদি এই সংবিধানটা তারা যেভাবে প্রপোজ করছে সেইভাবে যদি পাশ হয়, আমার কিছু বলার নাই, কিন্তু এইভাবে কোনো দিন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে এই ধরনের একটা প্রপোজ সংবিধান তারা পাশ করবে না। যদি তারা, হ্যাঁ, যদি অন্যরা যারা লেখছে তারা যদি ক্ষমতায় যাইতে পারে, মাশাআল্লাহ, তারা যাক না ক্ষমতায়। তাদেরকে তো আমরা দেখতেছি কারা কারা সাপোর্ট করে। 1 নম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, 2 নম্বর জাতীয় নাগরিক কমিটি, 3 নম্বর হইল এবি পার্টি, আর 4 নম্বর এই এই দিনের আইতে সমর্থন পরিবর্তনের একটা ভাব দেখায় আর একটা পার্টি আছে। এই 4 পার্টি যদি ক্ষমতায় যায় তাইলে এইটা পাস হবে। আর তা না হইলে মুক্তিযুদ্ধ করছে, যে মুক্তিযুদ্ধ না হইলে জিয়াউর রহমান থাকে না, কারণ জিয়াউর রহমানের নামটাই মুক্তিযুদ্ধ থেকে, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা হলো ইন্ডিপেন্ডেন্সের সঙ্গে জিয়াউর রহমান যুক্ত, আর জিয়াউর রহমানের নামের সঙ্গে বিএনপি যুক্ত, কারণ জিয়াউর রহমান বিএনপি সৃষ্টি করছে। কাজে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে যা যা করতে চাইতেছেন কোনোটাই পাস হবে না। যদি এদেশের সমস্ত মানুষ মরে যায়, 90% মানুষ, তাহলে আপনারা পারবেন সবটা পাস করতে, এর আগে পারবেন না। এটা এইগুলা কইরা তো দেশের মাঝে শুধু গন্ডগোল লাগানোর চেষ্টা করবেন, কইরা দেখতে পারেন। এটা হলো আমার কথা। আমি মনে করি এই দেশে সঠিকভাবে যদি আপনি সংবিধান সংশোধন করতে চান, তাহলে সেই সংবিধানের যে মূল যে জিনিসগুলো আছে, 2বারের বেশি থাকতে পারবে না, প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এখানে ইয়েস, এখানে আসছে যে উচ্চ কক্ষ থাকবে, ইয়েস, এখানে আসছে নারীদের অধিকারের প্রশ্নে 100 সিট থাকবে, ইয়েস, এখানে আসছে তরুণদের জন্য সিট রিজার্ভ থাকবে, ইয়েস। কিন্তু আপনি দেশের মূলনীতি বদলায় ফেলবেন, দেশের নাম বদলায় ফেলবেন। আপনি এত যোগ্য যে বাপের নামটা পর্যন্ত আপনি নতুন করে লিখে ফেললেন, বাংলাদেশের নামটা আপনি নতুন করে লিখে ফেললেন, এত যোগ্য আপনি। পছন্দ হয় না বাপের নাম। আমি কিন্তু বাপের নাম বলতে শেখ মুজিবুর রহমানের নাম বলতেছি না। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী, একজনে বলছে প্রজা, তো আমরা প্রজা নাকি? উনি কি জানে বাংলাদেশের সংবিধান সম্পর্কে, পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে কি জানে উনি? এই প্রজা, ইট ইজ সাবজেক্ট, সাবজেক্ট ইজ কনফাইন্ড উইথ দি ল। আইনের মাধ্যমে যারা একটা দেশে চলে তাদেরকে সাবজেক্ট বলা হয়, প্রজা বলা হয়। এই প্রজা জমিদারের 1793 সনের লর্ড কর্নওয়ালিসের প্রজা না, এটা আইনের দ্বারা নির্ধারিত সংজ্ঞার মধ্যে একটা স্বাধীন রাষ্ট্রের প্রজা, সাবজেক্ট এরা। কাজেই খালি মানে সেন্টিমেন্টাল কথা কইয়া মানুষকে বিভ্রান্ত করার মধ্যে সুবিধা আছে, কিন্তু এইটা সত্য নয়। শেষ প্রশ্ন আপনার কাছে, তার মানে আপনারা কি ক্ষমতায় গেলে এই যত এখন সংস্কার চলছে, এই যে বাংলাদেশের নাম পরিবর্তন থেকে অন্যান্য যে বিষয়গুলি সুপারিশ করেছে, এগুলি যদি বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়, আপনারা তাহলে এগুলি বাতিল করবেন অথবা আপনারা পাস করবেন না? ব্যাপারটা কি এরকম? না, আমি 31 দফা, আমার দলের 31 দফা এখানে দিছি, আমরা 42টা প্রস্তাব দিছি। সরকার যা করছে সেগুলি কি আপনারা র্যাটিফিকেশন দিবেন কিনা? এইটার ব্যাপারটা আমার দল বলতে পারবে, কিন্তু আমার ধারণা ওই যে দেশের নাম বদলাইয়া
দেশের যে ভিত্তি বদলাইয়া যায়, এগুলা এগুলা আমার দল পাশ করবে বলে আমার মনে হয় না। আমি একা কথাটা বলবো না, আমার দল পাশ করবে বলে আমার মনে হয় না। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। প্লিজ শুনলেন, আপনার কথা শুনে শেষ করবো। ভাই এটা তো কোনো সমস্যাই ছিল না, সব দল থেকে একটা লোক নিয়ে একই কাজই করতে পারতাম। কেন আপনি জানেন না ভাই কি সমস্যা? এক কারোর সাথে কথা বলতে গেলে এনআইডি নাম্বার লাগে, মোবাইল নাম্বার লাগবে, পারলে ছবি দেয়, এই সময়ের মধ্যে আসবেন, এই সময়ের মধ্যে শেষ করেন। কেন? সংবিধান একটা আমাদের দেশের মূল একটা বেসিক একটা জিনিস, এটা সংশোধন করবেন, সবাইকে নিয়ে করেন। এখানে হিজড়াকেও নিবেন আপনি, কেন? সমস্যা কোথায় আপনার? সকল ট্রাইবাল, সকল জাতির লোকদের নিয়ে করবেন, কৃষক শ্রমিক সবাইকে নিয়ে করা উচিত। বিতর্ক কেন রাখবেন? এটা আমাদের জন্য তো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। উনি যা বলছেন আমি একমত, তবে নাম পরিবর্তন করে এই সময় বিতর্ক করা ঠিক না। আমাদের মূল জায়গায় আসি, সব জায়গায় উনি একমত যে দ্বিকক্ষ নারী অধিকার, ভালো লাগছে, ভালো কথাই বলছেন। তো আমার মনে হয় সবাইকে নিয়ে করলে বিতর্কের ঊর্ধ্বে থাকা যায়। আর একটা রোড ম্যাপ তো সরকার দিবে, ঠাকুর ভাই, একটা রোড ম্যাপ তো দিতে হবে, এতদিনে করবো এতদিনে করবো না, এমন কিছু না যে পারবেন না। আর একটা বিষয় হয়তো আমরা ওভারলুক করছি, সীমান্তের সমস্যার কথা বলা কথা ছিল। আমার মনে হয় সীমান্তের সমস্যা থাকা উচিত, এতে জাতীয় ঐক্য গড়ে উঠবে, দেশপ্রেম ভালো মতো থাকবে। এন্টি ইন্ডিয়ান বা ভারতের আধিপত্য থেকে মুক্ত হওয়ার জন্য এই সীমান্ত সংঘর্ষ থাকা উচিত, জাতীয়তাবাদের সৃষ্টি হয়। আর আমি বলবো আমরা যা চাচ্ছিলাম, যে সংবিধান সংসদ বা যত সংস্কার দেখেন সবগুলি দৃশ্যমান হবে, তারপরে বিতর্কে আসি, আমরা সব দেখি, তারপরে আলোচনা করুক, হয়তো সবকিছু আলোচনা করবে, মানে পাবলিশ করার পরে, তারপরে হয়তো মতামত নিয়ে একটা ফাইনাল স্টেটে যাবে। এখন কথা হলো নির্বাচনে পরিবেশ সৃষ্টি করতে হবে, একদিনে করা যাবে না নির্বাচন, এই জায়গায় আসতে হবে, এটা এখন আসে নাই, বাট আমার মনে হয় আসা উচিত। মিনিমাম ভাগে ভাগে করতে হবে বিদেশের মতো, যাতে কোনো কারচুপি না হয়, সবাই যেন ভোট দিতে পারে। ভাই আমার আর কিছু বলার নাই, এর মধ্যেই সীমাবদ্ধ। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আর কিছু বলার তেমন নাই, আমার কাছে মনে হয় সবকিছুই আমরা জানতে পেরেছি জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। যারা আমার কথা শুনছেন, যারা আপনি সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন সীমান্তে কি হয়েছে। তবে সীমান্তে যেটাই হোক না কেন, বাংলাদেশের মানুষ সীমান্ত বুঝিয়ে দিয়েছে ভারতকে যে আমরা আমাদের সীমানার 1 ইঞ্চি পর্যন্ত ছাড় দিব না, আমরা 1 ইঞ্চি পরিমাণ কোনো রকমের ছেড়ে দিব না। আমরা এটা যেভাবে হোক, যদি ভারত আমাদেরকে হামলা করে আমরা পাল্টা হামলার জন্য প্রস্তুত থাকবো, এটা ভারতকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।